7 দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত বা রোদ যেটাই বলো প্রভৃতির গড় অবস্থা মিলায় আবহাওয়া হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটি ছবি দেওয়া হয়েছে। ছবিতে একটি দৃশ্য যেখানে সবুজ থেকে ধীরে ধীরে প্রকৃতির রুক্ষতা রূপ নিয়েছে। এই ছবিটি দ্বারা তোমাদের বোঝানো হয়েছে যে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, জলবায়ুর সংজ্ঞাটি দেখো তোমরা, কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। সাধারণত আমরা জলবায়ু বলতে বুঝি 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার যে গড় তাকে আমরা জলবায়ু বলে থাকি। যেমন মনে করো আবহাওয়া হচ্ছে আজকের দিনে যা হচ্ছে, রোদ, বৃষ্টি, তাপ ইত্যাদি। আর ঠিক 30 থেকে 40 বছর পর আবহাওয়ার যে রূপ পরিবর্তন হয় সেটাকে আমরা জলবায়ু ধরে থাকি বা জলবায়ু বলি। আচ্ছা, তারপর তোমরা কিছু ছবি দেখো। এখানে একটি ছবিতে দেখা হচ্ছে যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া। তারপর দেখো এখানে আরেকটা ছবি, জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়ন বলতে আমরা বুঝি যেখানে পরিকল্পনাবিহীনভাবে বাড়িঘর নির্মাণ করা হয়, গাছপালা কেটে ধ্বংস করে অতিরিক্ত জনসংখ্যার চাপে অনেক বেশি বাড়িঘর তৈরি করা হচ্ছে, এটাকে আমরা অপরিকল্পিত নগরায়ন বলে থাকি। আচ্ছা, তারপর আরেকটি ছবি দেখো, এখানে গাছ কাটার ছবি দেখানো হয়েছে। গাছ কাটা, বন জঙ্গল উজাড় করা হচ্ছে মানুষ সমতল ভূমি তৈরি করার জন্য, যেখানে মানুষ বসতি স্থাপন করে অথবা কৃষি জমি তৈরি করে। আচ্ছা, তারপর দেখো নদী ভরাটের আরেকটি দৃশ্য। নদী ভরাট করেও সেই একই কাজ করা হচ্ছে, সমতল ভূমি তৈরি করা হচ্ছে, মানুষ বসবাসের স্থান, সমতল ভূমিতে কৃষি জমি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যে খাদ্যের চাহিদার জন্য অনেক কৃষি জমির প্রয়োজন ইত্যাদি কারণে। আচ্ছা, তারপর আমরা ছবিতে দেখলাম, আমরা অনেকগুলো ছবি দেখেছি। এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এই যে এগুলো মানব সৃষ্ট কারণ, জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ। এখানে আছে জলবায়ু পরিবর্তনের কিছু মানব সৃষ্ট কারণ, মানুষ যে কারণগুলো সৃষ্টি করছে যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। তারপর দেখো এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর ফলে কি হচ্ছে, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছো হয়তো অনেকেই যে আইস এজ যেখানে দেখায় যে বরফ গলে যাওয়ার দৃশ্য তোমরা দেখেছো, যার কারণে বরফ গলে সেখানে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং সাগরের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, লবণাক্ত পানির পরিমাণ পৃথিবীতে বেড়ে যাচ্ছে। তারপর আরেকটা, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। জলাশয় বলতে আমরা যেটা বুঝি, যে জায়গাগুলোতে পানি, যেমন নদী, পুকুর, সাগর, নদী, পুকুর, তোমার খাল, বিল, তারপর হচ্ছে নালা, ডোবা ইত্যাদি, এগুলো অতিরিক্ত তাপমাত্রা বা বৃষ্টিপাত না হওয়ার কারণে জলাশয়গুলো শুকিয়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এর ফলে পরিবেশের কি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশের। আমরা দেখব পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে জলবায়ুর পরিবর্তন পড়লাম আমরা, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এসব প্রাকৃতিক দুর্যোগগুলোর কিছু কারণ প্রাকৃতিকগত থাকে আর কিছু কারণ থাকে মানব সৃষ্ট, যার ছবিগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি। এবার দেখো এখানে ছবিতে একটি বন্যার ছবি দেখানো হয়েছে, আর এখানেও ঠিক বন্যা, তারপর হচ্ছে খরা,
যেগুলো তোমাদের বইতে আছে, এই দুর্যোগগুলো সম্পর্কে তোমাদের বইতে বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখো আরো কিছু ছবি দেখি আমরা। দেখো এখানে নদী ভাঙন, নদীর পাড় ভেঙে যাচ্ছে। এখানেও ঠিক একই রকম নদীর অতিরিক্ত ঢেউ পাড়ে আঘাত হানছে। তারপর দেখো বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে। তারপর দেখো বন্যায় পানি জমে থাকার কারণে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো ঘূর্ণিঝড়, এখানে দেখো পানি দূষণের কারণে, নদীর পানি দূষণের কারণে মাছ মরে যাচ্ছে। তারপর দেখো বন্যায় পানি জমে থাকার কারণে মানুষ তার আবাসস্থল হারাচ্ছে। এখানে দেখো কৃষি জমি পানি না থাকার কারণে, বৃষ্টিপাত না থাকার কারণে শুকিয়ে খরা পরিণত হচ্ছে। আচ্ছা, আমরা এতক্ষণ অনেকগুলো দুর্যোগ সম্পর্কে দেখলাম, কিন্তু ভূমিকম্প আরেকটি দুর্যোগ যেটি তোমাদের বইতেই আছে। এটি এমন একটি দুর্যোগ যা সম্পর্কে আমরা পূর্বাভাস পেয়ে থাকি না। যেমন বন্যা, খরা, তারপর হচ্ছে ঘূর্ণিঝড়, এগুলো যেমন আমরা আগে থেকে বুঝতে পারি। অতিবৃষ্টির ফলে বন্যা হয়, আবার অনাবৃষ্টির ফলে খরা হয়, এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও আমরা পেয়ে থাকি। বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে সেই পূর্বাভাস জানিয়ে থাকে বিভিন্ন সতর্কতা সংকেতের মাধ্যমে। কিন্তু আমরা এই একটি দুর্যোগ যা আমরা আগে থেকে জানতে পারি না, সেটি হলো ভূমিকম্প। এই ভূমিকম্প সাধারণত হয়ে থাকে ভৌগোলিক অবস্থানের কারণে। ভৌগোলিক অবস্থানের কারণে এই দুর্যোগটি হয়ে থাকে। তারপর দেখো ভূমিকম্প, মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণ করা প্রয়োজন। তারপর দেখো এখানে দুটো ছবি দেয়া আছে। এই যে দেখো ছবিটি দেখো, যে ভবন নির্মাণের সময় সতর্কতা অবলম্বন না করার কারণে ভূমিকম্পে এই ভবনগুলো হেলে পড়েছে বা ভেঙে পড়েছে, যাতে জনজীবন বা মানুষ মারা যাচ্ছে এবং সম্পদেরও ক্ষতি হচ্ছে। তাই আমাদের উচিত ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করা উচিত। আচ্ছা, তারপর দেখো এখানে পাশে আরেকটি ছবি দেয়া আছে। এই ছবিতে দেয়া আছে যে ভূমিকম্পের পরে আরেকটি ঝুঁকি থাকে, সেটি হলো বন্যা ও সুনামি। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে আমরা সুনামি ও বন্যার আশঙ্কা দেখে থাকি। এটি তোমাদের বইতেই দেয়া আছে। দেখো সুনামির একটি ছবি এখানে দেয়া আছে। সমুদ্র পৃষ্ঠের পানি অনেক উঁচুতে উঠে একদম শহর বন্দর ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটি ছবি দেয়া আছে সুনামির। আর বন্যা তো তার আগেই আমি তোমাদেরকে দেখিয়েছি বন্যার ছবি। আচ্ছা, তারপর দেখো ছবিতে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ সম্পর্কে দেখতে পেলাম। এই দুর্যোগগুলো তোমাদের বইতেই আছে, কিন্তু ছবিতে দেখানোর উদ্দেশ্য এটাই যাতে তোমরা দুর্যোগগুলো সম্পর্কে পড়ার সাথে সাথে বুঝতে পারো এবং ভালো করে ধারণা লাভ করতে পারো। নদী ভাঙন দেখিয়েছি যে নদীর পাড় ভেঙে যায়। নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ বন্যা, যেটা আমরা বইতে পড়েছি, এবং মানবসৃষ্ট কিছু কারণ আছে, সেটিও তোমাদের বইতে দেয়া আছে। মানবসৃষ্ট কারণগুলো হতে পারে নদী থেকে বালি উত্তোলন বা নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। আচ্ছা, তারপর দেখো বন্যা। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে
বন্যার কিছু মানব সৃষ্ট কারণও থাকে, যেমন নদী ভরাট করে ফেলা, তারপর হচ্ছে নালা নর্দমা ভরাট হয়ে যাওয়া ইত্যাদি কারণে অতিবৃষ্টি, যা আমাদের দেশে অতিবৃষ্টির কারণেও বন্যা হয়ে থাকে। তারপর খরা। খরা হচ্ছে আমাদের দেশে কিছু কিছু অঞ্চল আছে, যেমন ধরো উত্তর পশ্চিম অঞ্চলে অতি অনাবৃষ্টির ফলে বা অপর্যাপ্ত বৃষ্টিপাত, তারপর হচ্ছে তোমার দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করা, তারপর হচ্ছে তোমার অল্প সংখ্যক নদী থাকার কারণে এই দুর্যোগটি দেখা যায়, খরা। তারপর ঘূর্ণিঝড়, এটি আরেকটি দুর্যোগ। এটি সাধারণত আমরা জেনে থাকি যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এই দুর্যোগটি হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো ভূমিকম্প। ভূমিকম্পর ছবি তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েছি এবং আমরা সেখানে জানতে পেরেছি যে এটি এমন একটি দুর্যোগ যেটি সম্পর্কে আমরা আগে থেকে কোনো পূর্বাভাস পেয়ে থাকি না। তারপর দেখো দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। আমরা তো এতক্ষণ দুর্যোগ সম্পর্কে পড়লাম, কিন্তু দুর্যোগটা আসলে কি সেটাও জানা উচিত। এখন দেখো দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি যেটি মানুষ ও অন্যান্য প্রাণী, সম্পদ ও পরিবেশের অনেক ক্ষতি করে। এটির মাধ্যমে মানুষের প্রাণহানি ঘটতে পারে, তারপর হচ্ছে পশু পাখি বা বিভিন্ন প্রাণী প্রাণহানি ঘটতে পারে, তাদের আবাসস্থল হারায়, সম্পদের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়, একটি দেশের অর্থনীতির ক্ষতি হয় ইত্যাদি অনেক রকমের ক্ষতি হয়ে থাকে এসব দুর্যোগগুলোর ফলে। আচ্ছা, তারপর দেখো এতক্ষণ তো আমরা জলবায়ু পরিবর্তন পড়লাম। এখন দেখো এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে কি কি ঘটছে বা আমাদের দেশের প্রভাব কিভাবে পড়ছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে কি, যে প্রতিনিয়ত আমাদের দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে গরম বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় গড় তাপমাত্রা বৃদ্ধি। সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখন আমাদের দেশে মানে গরমের সময়টা বেশি দিন থাকে। তারপর দেখো অতিবৃষ্টি। অতিবৃষ্টি মানে হচ্ছে যে বৃষ্টি প্রয়োজনের থেকেও অধিক বৃষ্টিপাত হওয়া। বর্ষাকালে কোনো কোনো অঞ্চলে অনেক বৃষ্টিপাতের ফলে বন্যা হয়ে থাকে, আবার কোনো কোনো অঞ্চল অনাবৃষ্টি, যেখানে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হয়, সে সকল অঞ্চলগুলোতে খরা সৃষ্টি হয় অপর্যাপ্ত বৃষ্টিপাত বা অনাবৃষ্টির ফলে। তারপর দেখো ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে যাওয়া, তারপর হচ্ছে তোমার অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলোর একটা প্রভাব পড়ছে সমুদ্রপৃষ্ঠে, যার ফলে ঘূর্ণিঝড়ের প্রকোপ দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর দেখো বারবার ভয়াবহ বন্যা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, দেশে বারবার ভয়াবহ বন্যা হচ্ছে এবং বন্যা দীর্ঘদিন স্থায়ী হওয়ার ফলে মানুষের জীবন অনেক দুর্বিষহ হয়ে উঠছে। তারপর দেখো মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমি ক্ষতি হচ্ছে। এখন আসো, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে কারণ বন্যা দীর্ঘদিন স্থায়ী হওয়ার ফলে বন্যাতে যে সাগরের বা সমুদ্রের যে লবণাক্ত পানি ঢুকে পড়ে, এগুলো ধীরে ধীরে কৃষি জমিতে দীর্ঘদিন ধরে থাকার ফলে মাটিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হচ্ছে। এই যে গাছপালা মানুষও কেটে ফেলছে, আবার বিভিন্ন দুর্যোগের কারণে গাছপালা ধ্বংস হচ্ছে, বনায়ন ধ্বংস হচ্ছে এবং বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে, প্রাণী তার আবাসস্থল হারাচ্ছে। তারপর দেখো ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের মাটির যে ভূগর্ভস্থ পানি সেটা বারবার বেশি উত্তোলিত হচ্ছে এবং যার ফলে
পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমরা এতক্ষণ যে তোমাদেরকে আমি বিভিন্ন ছবি বা বিভিন্ন কিছু বিষয় সম্পর্কে বললাম, সেগুলোর উপর আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন দিয়েছি। এখানে প্রশ্নগুলো দেখো। আবহাওয়া কি? তোমাদেরকে প্রথমে একটা স্লাইড দেখানো হয়েছিল যে আবহাওয়া সম্পর্কে সেখানে বলা হয়েছিল। আমরা জেনেছি যে আবহাওয়া হচ্ছে একটা স্থানের বা একটা অঞ্চলের স্বল্প সময়ের যে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতের উপর নির্ভর করে আবহাওয়া। আচ্ছা, তারপর আসো জলবায়ু কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার অনেক বছর, মানে 30 থেকে 40 বছরের গড়, 30 থেকে 40 বছরের সময়ের বেশি আবহাওয়ার গড়কে জলবায়ু বলি বা জলবায়ু বলে থাকি। তারপর দেখো জলবায়ু পরিবর্তনের দুটি মানবসৃষ্ট কারণ বলো। জলবায়ু পরিবর্তনের আমি তোমাদেরকে কয়েকটি মানবসৃষ্ট কারণ দেখিয়েছি, সেখান থেকে তুমি যে কোনো দুইটি দিতে পারো। একটি হচ্ছে যানবাহন বা কলকারখানার ধোঁয়া, তারপর হচ্ছে তোমার গাছপালা কেটে ফেলা, বা হচ্ছে নদী ভরাট করা, যে কোনো দুইটি বা তিনটি যা আসে। তারপর হচ্ছে তোমার জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আমরা পড়েছি জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা পড়লাম, যেমন বন্যা, খরা, তারপর হচ্ছে ভূমিকম্প, তারপর তোমার ঘূর্ণিঝড়, এইগুলো। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা পূর্বাভাস আগে থেকে পাওয়া যায় না, সেটি কি? সেটি বারবার আমি বলেছি যে এই দুর্যোগটি হচ্ছে ভূমিকম্প, যেটি তোমাদের বইতেই দেয়া আছে দুর্যোগটি সম্পর্কে, এবং সেখানে তোমাদের এই দুর্যোগ সম্পর্কে কিছু সতর্কতাও দেয়া আছে। যেহেতু এই দুর্যোগটি সম্পর্কে আমরা আগে থেকে জানি না, তাই এটা সম্পর্কে কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারি, অথবা তোমার চলাকালীন সময় আমরা কি করতে পারি সেটাও তোমাদের বইতে দেয়া আছে। আচ্ছা, তারপর দেখো এখানে তিনটি প্রশ্ন উত্তর দিয়েছি, আমি প্রশ্ন দিয়েছি, উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাড়ির কাজ, যেটা কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কি বলে? কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে বলা হয় জলবায়ু। আচ্ছা, সেটির প্রভাবে বাংলাদেশে কি কি ঘটছে? সেটির প্রভাবে বাংলাদেশে কি কি ঘটছে তোমাদের বইয়ে 48 পৃষ্ঠায় উত্তরটি তোমরা পাবে। আমি এটি স্লাইডেও দেখিয়ে দিয়েছি, তুমি সেখান থেকেও নিতে পারবা। যেমন গড় তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাওয়া, বারবার ভয়াবহ বন্যা হওয়া, এগুলো। আচ্ছা, তারপর দেখো নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ কি? নদী ভাঙনের অন্যতম প্রাকৃতিক কারণ হলো বন্যা। নদী ভাঙনের দুটি মানবসৃষ্ট কারণ লেখো। নদী ভাঙনের দুটি মানবসৃষ্ট কারণ হলো নদী থেকে বালি উত্তোলন এবং নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। আচ্ছা, তারপর আসো এই দুর্যোগটি আমাদের জীবনে কিভাবে ক্ষতি সাধন করছে। এই যে নদী ভাঙন, এটি আমাদের জীবনে বিভিন্নভাবে ক্ষতি সাধন করে থাকে। যেমন নদী ভাঙনের প্রবণতা দেখা দিলে নদী পাড় ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি নষ্ট হচ্ছে, মানুষের ঘরবাড়ি নষ্ট হচ্ছে, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন হাটবাজার বিলীন হচ্ছে। এছাড়া এটা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলছে। এটি তুমি 50 পৃষ্ঠায়, তোমার বইয়ের 50 পৃষ্ঠায় এই উত্তরটি পাবে। তারপর দেখো তিন নম্বর প্রশ্নটি, বাংলাদেশের
উত্তর পশ্চিম অঞ্চলে একটি দুর্যোগের প্রবণতা বেশি, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে একটি দুর্যোগের প্রবণতা বেশি, সেটি কি? আচ্ছা, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কোন দুর্যোগটি বেশি হয় বলো তো? খরা। আমরা এটি বইতে পড়েছি যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা বেশি হয়। আচ্ছা, এখন আসো এই খরা কেন হয়? খরার দুটি প্রাকৃতিক কারণ। এখানে আছে শুষ্ক, দীর্ঘদিন ধরে কোনো অঞ্চলে শুষ্ক আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদ নদী থাকার ফলে এই খরা হয়ে থাকে। এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আচ্ছা, তারপর দেখো মানবসৃষ্ট কারণ। এখানে 2টি প্রাকৃতিক এবং 3টি মানবসৃষ্ট কারণ দিতে বলা হয়েছে। তোমাদের প্রশ্নগুলো যেহেতু 6 মার্কের, আমি সেভাবেই সাজিয়েছি। প্রথমটি 1 মার্ক, তারপর 2টি, তারপর 3টি মানবসৃষ্ট কারণ। মানবসৃষ্ট কারণগুলো হলো মানুষ গাছপালা কেটে ফেলছে, যার ফলে মাটির শিকড়, গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখতে পারছে না। আচ্ছা, তারপর দেখো অধিক হারে ভবন নির্মাণ। অধিক হারে ভবন নির্মাণের ফলে কংক্রিট মাটির মধ্যে পানি ধরে রাখতে পারে না। মাটি পানি ধরে রাখতে পারে কিন্তু কংক্রিট পানি ধরে রাখতে পারে না বলে আচ্ছা খরার প্রবণতা বেড়ে যাচ্ছে। তারপর আরেকটি কারণ হলো কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। কলকারখানার ফলে, অতিরিক্ত কলকারখানা সৃষ্টির ফলে বায়ু দূষণের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং পরিবেশ শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে স্কুল খোলার পর তোমাদের শ্রেণীতে তোমাদের শিক্ষকের কাছে দেখিয়ে নিবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত। Dear students, you are welcome to my class. Hope you are keeping well by the grace of Allah. Today, I am going to take a class of English second paper, both Bengali and English version for class 6. Students, please keep a notebook and a pen with you so that you can write the necessary points. Before going to my class, I am showing you some clues so that you can gauge what I am going to discuss in the class. Students, here is a car. A cat is here, another cat is here, and the same cat is here. So we will describe it. The cat is in the car. The cat is on the car. The cat is under the car. Here, in, on, under. Listen, students. In, on, under. Which parts of speech? Perhaps you know. It is preposition. So, our today's lesson is preposition. Learning outcome of this class. By ending the lesson, the learners will be able to learn the definition of prepositions, learn to use of some common of prepositions, fill in the gaps with prepositions. Students, before going to definition, I want to show some slides. For example, here
There is a man in the picture here. It's an Australian cow, isn't it? Okay. There is a cow in the field. Here is some flower. Here are some flowers. The flowers are on the table. Next. Here is butterfly is flying here. The butterfly is over the table, and over it there is a butterfly. And the cat is under the chair. And the cat, here is a chair, and under the cat, under the chair there is a cat. So, what might be the definition? Can you remember? Always when I have given the examples, the word prepositions are placed before noun. So, the definition will be, a preposition is a word placed before a noun or a pronoun to show its relation to any other words of a sentence. So, students, we got the definition here, and next, kinds of preposition. The kinds of preposition might be as follows. Here, preposition, it might be a simple preposition, double preposition, compound preposition, phrase preposition, participle preposition, disguised preposition, and detached preposition. Students, in the next slide, we are going to observe some examples of the prepositions, and orally I am giving the definition shortly. First, among the example, first, simple preposition. A simple preposition forms with a single word, such as on, in, of, at, and so on. Here, simple preposition, I am giving you an example here. The cat is on the table. Here, on is a simple preposition. Next, double preposition. Two simple prepositions combinedly form a double preposition. Here is the example. The two boys are entering into the house. Simple preposition in and to combinedly form a double preposition. Similarly, without, up to, etc. are double preposition. Compound preposition. When a simple preposition sits as prefix of a noun, adjective or adverb, it's called compound preposition. Here, the example is, the boy sat beside his chair. Students, here, besides is from by plus S-I-D-E. S-I-D-E. Here, by is added as prefix of side. Next,
phrase preposition. That is phrase preposition. When a group of words works like a preposition, then it is called phrase preposition. Here phrase preposition, please give me a pen instead of pencil. আমাকে একটা কলম দাও একটা পেন্সিলের পরিবর্তে. Students, remember this type of preposition starts with preposition and ends with preposition. In front of this preposition is also a phrase preposition or prepositional phrase. It can be said prepositional phrase. It starts with in and ends with of. By dint of, these are phrase prepositions. Students, next slide. Some present and past participles are used as preposition. Here, the verb past is the past form of past. This type of preposition is called participle preposition. A river flows past our village. Here. Then disguised preposition. Sometimes a or o are used as disguised preposition. Students, remember a or o are used as disguised preposition. Here disguised preposition example of disguised preposition, it is 12 o'clock. O is placed instead of of. We can give another example orally. He went a hunting. A is for on, disguised preposition. And next and last, that is a detached preposition. This type of preposition is peculiar use. Here you can see. Normally this preposition sits at the end of the sentences. What is Dhaka famous for? Here always preposition sits. Remember from the definition, preposition sits before the noun or pronoun. But here preposition sits at the last of the sentence. This marker, give me a marker to write with. Here with is a detached preposition. Okay, thank you. And next, after this, we are going to next slide. Have a look of some prepositions, common prepositions these are. Now I am reading this. About, above, across, after, against, along, among, around, as. Students, at, before, behind, below, beneath, beside, between, beyond, but, by, concerning, despite, down, during, expect, for, from, in. Sorry, I said it expect, it's accept. From, in, into, like, near, next, off, on,
on to out, outside, over, past, since, through, throughout, to, towards, under, underneath, unlike, until, under, up, upon, with, within, without. These are the common prepositions. So whenever you study in English any text, you can get these prepositions are available in your study. Next, আমি এখানে দেখাচ্ছি প্রিপোজিশনটা একই, there is a ball and a box, একটা বল এবং বক্স আছে। প্রিপোজিশনগুলো বলের বিভিন্ন অবস্থানের জন্য, বক্সের মধ্যে বা বাইরে বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন রকমের প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে। এখানে খেয়াল করো স্টুডেন্টস, বলতে দেখো এই বলটা বক্সের ভিতরে আছে, তাহলে আমরা কি বলবো? দ্য বল ইজ ইন দ্য বক্স। এই বলটা কোথায় আছে? বক্সের উপরে। দ্য বল ইজ অন দ্য বক্স, তাহলে কোনো কিছুর উপরের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। এখানে বক্স আছে উপরে, বল আছে নিচে। বলের উপরে বক্স রাখা যায় না, রাখার কথা না, কিন্তু এটা একটা ইমাজিনারি ব্যাপার হয়ে গেছে। তবু আমি বলছি এখানে দ্য বক্স, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। হ্যাঁ, এখানে বক্স আছে এবং তারপরে কি আছে? বল আছে। তাহলে আমরা এখানে কিভাবে সেন্টেন্সটা বলবো? দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স। স্টুডেন্টস, দ্বিতীয় লাইনে দেখো, বিহাইন্ড। বলটা কোথায় আছে? বক্স সামনে আছে, বলটা পেছনে আছে। দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স। হেয়ার, বক্স পেছনে, বল সামনে। তাহলে কি বলবো? দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। এটা একটা কমপ্লেক্স প্রিপোজিশন। এখন বিটুইন কিভাবে ব্যবহার করবো আমরা? বিটুইন ব্যবহার করবো আমরা কিভাবে? দুইটা জিনিসের মধ্যে কোনো জিনিস থাকলে সেই ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। এখানে বল বিটুইন, দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। এখানে আমাদের একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রামের এই পিকচার থেকে, যে পিকচারে যে একটা বল আছে এবং বলটা বিভিন্ন আচরণ আমরা এখানে খেয়াল করছি। এখানে আমরা ক্লিয়ার করার জন্য একটা ছবি যদি আঁকিয়ে দিই তাহলে আমরা আরো ভালোভাবে বুঝবো। মনে করো একটা টেবিল, ইটস এ টেবিল, এই যে মাটি, একটা টেবিল, ইটস এ টেবিল। মনে করো একটা বল আছে, বলটা কোথায়? টেবিলের উপরে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আগের স্লাইডে আমরা দেখলাম দ্য বল ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, এখন বলটা কোথায় আছে? এই সাইডে আছে। দ্য বল ইজ এট দ্য এজ অফ দ্য টেবিল। এট দ্য এজ অফ মানে প্রান্তে, বলটা টেবিলের প্রান্তে। তারপরে আসো নেয়ার দিয়ে, এখানে একটা বল আছে। দ্য বল ইজ নেয়ার দ্য টেবিল। টেবিলের নিকটে বলতে এখানে নেয়ার বোঝাচ্ছে। তাহলে নেয়ার গেল ইন ফ্রন্ট অফ, টেবিলের সামনে এখানে বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, টেবিলের সামনে। আর টেবিলের পেছনে থাকলে দ্য বল ইজ বিহাইন্ড দ্য টেবিল। আচ্ছা, আমরা বিলো, নিচে যদি, টেবিলের নিচে যদি বল থাকে তাহলে দ্য বল ইজ বিলো দ্য টেবিল, অথবা আন্ডার দ্য টেবিল। এখানে বলটা আছে, বল ইজ আন্ডার দ্য টেবিল। আচ্ছা, ঠিক একই বল, শিক্ষার্থীরা লক্ষ্য করো, একই বল যদি টেবিলের ভিতর দিয়ে, এখানে একটা বল আছে, বলটা টেবিলের ভিতর দিয়ে চলে গেল ওই পারে। টেবিল তো পায়া থাকে, টেবিলের ভিতর দিয়ে ওই পারে চলে গেল, হ্যাঁ, জাম্প করে। তাহলে কি বলবো? দি বল গোজ থ্রু দ্য টেবিল, মানে টেবিলের ভিতর দিয়ে চলে গেছে। কোনো কিছুর ভিতর দিয়ে কোনো কিছু যাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব?
থ্রো ব্যবহার করব। যেমন ওয়াটার ফলস থ্রো দ্য পাইপ, পাইপের ভিতর দিয়ে পানি আসে। কোনো কিছু প্রবাহিত হওয়া, কোনো কিছু যাওয়া, কোনো কিছুর ভিতর দিয়ে ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? থ্রো ব্যবহার করব। আচ্ছা, স্টুডেন্টস খেয়াল করো, আমরা থ্রো পর্যন্ত গেছি। ফার, টেবিল থেকে অনেক দূরে মনে করো একটা বল আছে, এইরকম জায়গাতে একটা বল আছে, তাহলে কি লিখবো? দি বল ইজ ফার ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে অনেক দূরে, এই ক্ষেত্রে আমরা ফার ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো বিটুইন কখন ব্যবহার করব? বিটুইন শব্দটা দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু আছে, এই ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব। বিটুইন, হ্যাঁ, বিটুইন, এখানে একটা স্টিক আর এখানে মার্কার। ইটস মি বিটুইন দ্য স্টিক অ্যান্ড মার্কার, মার্কার এবং স্টিকের মাঝে আমি, এইরকম প্রচার হবে, এরকম ভাবে লিখতে হবে। এখন বিটুইন কোথায় বসবো? অ্যামাং কোথায় বসবো? যখন দেখবা স্টুডেন্টস তোমাদের ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, এখানে আম ভাগ করে দিবা তুমি 20টা আম, তখন সেই ক্ষেত্রে তুমি 2-এর বেশি যখন মানুষ থাকবে তখন, বা পার্সন থাকবে, তখন তার মধ্যে কোনো কিছু বন্টনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করব। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য 20 স্টুডেন্টস, এই 20 স্টুডেন্টসের মধ্যে ম্যাঙ্গোগুলো ভাগ করে দাও। কিন্তু যখন 2টা ছাত্রের মধ্যে আম ভাগ করে দাও আসবে, তখন তোমাকে বলতে হবে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন দ্য 2 বয়েজ বা 2 স্টুডেন্টস। আমরা বুঝলাম? ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। এখন দ্য বল আপ আছে, দ্য বল ইজ গোয়িং আপ, বলটা নিচে যাচ্ছে। দ্য বল ইজ গোয়িং ডাউন, হ্যাঁ, বলটা দূরে। দ্য বল ইজ অ্যাওয়ে ফ্রম হেয়ার। বুঝছি? বিটুইনের ব্যবহার আমরা এখানে বলেছি, কাজে এখানে দরকার নেই। আচ্ছা, মনে করো here is a road, boys, a man is walking, একটা মানুষ রোড বরাবর যাচ্ছে, রোড দিয়ে যাচ্ছে। এখানে আমরা কি ব্যবহার করব? the man is walking along the road, the man is walking along the road, লোকটা রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে। এখন সেই মানুষটা যদি এইভাবে একদিক থেকে, এইখান থেকে ক্রস করে এইখানে পার হচ্ছে, এখানে পার হচ্ছে, তাহলে কি দেখবো? আড়াআড়ি ভাবে পার হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো দ্য ম্যান ওয়াকস অ্যাক্রস দ্য রোড, দ্য ম্যান ওয়াকস অ্যাক্রস দ্য রোড। আচ্ছা, এখানে আরেকটা ব্যবহার আমরা বলি নাই, টেবিলের এখানে, টেবিলের এখানে মনে করো এখানে ওই টেবিলটাই আছে। এখন টেবিলের এই পার দিয়ে একটা বল জাম্প করে টেবিলের উপর দিয়ে ওই পারে চলে গেল। তাহলে আমরা কি বলবো? টেবিলের উপর দিয়ে জাম্প করে এই পারে চলে গেল একটা বল, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্য বল জাম্পড ওভার দ্য টেবল, বল জাম্পড ওভার দ্য টেবল। কিন্তু একটা বল এখানে স্টিল ঝুলিয়ে রাখা আছে, হয়তো ওয়ালে নেট দিয়ে একটা বল ঝুলিয়ে রাখা আছে। দ্য বল ইজ অ্যাবাভ দ্য টেবল, এই ক্ষেত্রে অ্যাবাভ ইজ মোর প্রিফারেবল। দ্য বল ইজ অ্যাবাভ দ্য টেবল, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? এ বি ও ভি ই, অ্যাবাভ। আর এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওভার, ও ভি ই আর। তাহলে ছাত্ররা, যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু, ইংরেজিটা কি হবে? ইংরেজিটা হবে দা বঙ্গবন্ধু সেতু ইজ ওভার দা মাইটি রিভার যমুনা। ওকে, নেক্সট। এখানে আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা ইউজ আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। দেখো, ইউজ অফ ইন, ইন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? মান্থস, কোনো মাসের মধ্যে কিছু ঘটে গেছে, এই রকমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব?
তার মাসের সেই মাসের নামের আগে ইন ব্যবহার করব। যেমন আমরা কি ব্যবহার করব? জানুয়ারিতে কোনো কিছু ঘটেছে, যেমন আমরা জানুয়ারিতে আমি এই স্কুলে ভর্তি হয়েছি, বা আমি এখানে এসেছি, আই হ্যাভ অ্যাডমিটেড হেয়ার ইন জানুয়ারি, জানুয়ারিতে আমি ভর্তি হয়েছি। ইন এপ্রিল দ্য স্কুল ওয়াজ ক্লোজড ইন এপ্রিল, স্কুল বন্ধ ছিল না ইন এপ্রিলে। তারপর থেকে সিজন, সিজনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এটা কোন সিজন? সামার সিজন। তাহলে আমরা সামারের কোনো ঘটনা, দ্য ম্যাঙ্গো রাইপস ইন সামার, ম্যাঙ্গো সামারে পাকে, তাহলে ইন সামার। দেখো ইন উইন্টার, ইন উইন্টার আই ইউজুয়ালি গো টু মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস। তো এয়ার, এয়ারের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। যেমন আই ওয়াজ বোর্ন ইন 1984, in 2015 we came to ঢাকা, আমরা ঢাকায় এসেছি। দেখো তারপরে সেঞ্চুরিজ, কোনো সেঞ্চুরির আগে, সেঞ্চুরির ক্ষেত্রে আমরা কোনো সেঞ্চুরির মধ্যে কোনো ঘটনা ঘটেছে, এইসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। এখানে ইন ব্যবহার করছে কিভাবে? It was happened in 20th century, এটা ঘটেছিল। the television was introduced in 20th century, টেলিভিশন ইন্ট্রোডিউসড হয়েছিল আমাদের কাছে পরিচিতি লাভ করেছে কবে? বিংশ শতাব্দীতে। আর এটা কোন সেঞ্চুরি? 21st century। মনে রাখো স্টুডেন্টস, টাইমস অফ এ ডে, দিনের কোনো সময় যদি থাকে, সেই ক্ষেত্রে সেই সময়টা যদি সকালে এবং সন্ধ্যায় হয়, সেই ক্ষেত্রে কি হবে? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। আর আবার বলছে লঙ্গার পিরিয়ড অফ টাইম, যদি অনেক দীর্ঘ সময় হয়, ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য 1990s, ইন দ্য হলিডেজ। হলিডে তো অনেক দিনে হয়, কম করে হলে 7-8 দিন, 1 সপ্তাহ তো থাকেই হলিডে। আচ্ছা, ইউজ অফ অন, অনের ব্যবহার। এখানে ডে অফ দ্য উইক, উইকের যে কোনো দিনের নামের আগে অন ব্যবহার হবে। অন মানডে আই ওয়েন্ট দেয়ার, আই ইউজুয়ালি ভিজিটস মাই আন্টস হাউস অন ফ্রাইডে, তাহলে এইসব ক্ষেত্রে অন ব্যবহার হবে। ডেজ প্লাস পার্টস অফ ডেজ, মনে করো টুইসডে আফটারনুন, অন টুইসডে আফটারনুন, অন স্যাটারডে মর্নিং, ডেটের আগে অন ব্যবহার হবে। অন নভেম্বর 22nd, বা অন নভেম্বর 1st, অন নভেম্বর 3rd। আচ্ছা, স্পেশাল ডেজ এর ক্ষেত্রে অন ব্যবহার হবে। অন মাই বার্থডে দেয়ার ওয়াজ এ পার্টি, a party took place on my birthday. That's on New Year's Eve. নববর্ষের আগের দিনটাকে বলা হয় নিউ ইয়ার্স ইভ, দ্যাট ইজ 31st ডিসেম্বর, এটাকে বলা হয় নিউ ইয়ার্স ইভ বলা হয়। নেক্সট, ইউজ অফ অ্যাট, ক্লক টাইম, 5টা, 7টা, 3টে, এইগুলোর আগে অ্যাট বসবে। অ্যাট 3 PM, at 7 PM, at 5:30 PM, etc. Here, at 7:30 AM, at 5 o'clock. Festivals এর নামের আগে কি ব্যবহার হবে? অ্যাট ব্যবহার হবে। I went there at Christmas, at Easter Sunday, at Eid Day, at Durga Puja. Next, exception এসব ক্ষেত্রে at night, at the weekend, এটা exception. Next, there is a video
here. To make the use of clear, I am adding here a video. Just I am giving it from the first. Was the first Apple computer made in 1984? Is our moving at 4 p.m.? Is Indonesia's Independence Day on the 17th of August? These sentences are examples of using at, in, and on with time. We use in front of months, years, centuries. For example, television was made available to the public in the late 1920s. We use on for days and dates. So, we can say, on July the 20th, 1969, Neil Armstrong became the first man ever to step on the surface of the moon. We use at in front of the precise time of the day. 3 monkeys escaped from the zoo at 3 p.m. today. These are some of the ways we can use on, in, and at with times. So, why don't you try to make sentences using on, in, and at? Down in the comment section, and we'll check if you're correct. Students, আশা করি তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো এই ভিডিওটি থেকে। Next slide. Use behind. The cow is behind the gate. আবার যদি গেটকে আমরা এক্সপ্রেস করি তাহলে কি বলবো? The gate is in front of the cow. আবার এইখানে দেখো বক্স আছে, সামনে ডগ আছে। The dog is in front of the box. The box is behind the dog. Next. So students, I am giving you here some homework. Make 5 sentences with the following prepositions: on, at, behind, in front of. So students, thank you and goodbye.